রাত 11টার সময় সঙ্গে আছি আমি জিন্নাতারা যশোয়া। পিআর পদ্ধতিতে ভোটের দাবি মেনে নেবে অন্তর্বর্তী সরকার। আশা জামায়াত নেতা তাহেরের। দলগুলোকে ফেব্রুয়ারির নির্বাচনের দিকে নজর দেওয়ার পরামর্শ মির্জা ফখরুলের। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলল দোকানপাট। সীমিত পরিসরে চলছে দূরপাল্লার বাস। অবরোধ প্রত্যাহার হলেও 144 ধারা বহাল। মণ্ডপে মণ্ডপে বিদায়ের সুর। দুর্গোৎসবের মহানবমীতে 108টি পদ্ম ফুলে দেবীর আরাধনা। শেষ সময়ে মন ভরে প্রতিমা দর্শন। বিসর্জন ঘিরে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা। ঋণের চাপে 65,000 টাকায় সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে বিক্রি। ঝিনাইদহে ক্লিনিক সিলগালা, মালিককে কারাদণ্ড। শিশুটি উদ্ধারে কুমিল্লায় অভিযানে যাচ্ছে পুলিশ। জুলাই হত্যাযজ্ঞের বিচার ছাড়া রাজনীতি করার সুযোগ নেই আওয়ামী লীগের। দলটিকে জাতির কাছে নিঃশর্ত ক্ষমা চাইতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। এদিকে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, বিদেশি গণমাধ্যমে প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। গণহত্যার দায়ে অভিযুক্ত পতিত আওয়ামী লীগ দল হিসেবে নিষিদ্ধ হয়েছে কিনা বা তারা আবার ফিরবে কিনা এ নিয়ে যুক্তরাষ্ট্রে সফররত প্রধান উপদেষ্টার এক সাক্ষাৎকার নিয়ে চলছে আলোচনা সমালোচনা। বিএনপি নেতারা বলছেন, আওয়ামী লীগ নিষিদ্ধের সিদ্ধান্ত নেবে জনগণ। গণহত্যা, লুটপাট, নির্যাতন ও সব প্রকার অপকর্মের জন্য নিঃশর্ত ক্ষমা চাইতে হবে পতিত আওয়ামী লীগকে। জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠান শেষে গণমাধ্যমে একথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন। সাক্ষাৎকার দিয়েছেন মাননীয় প্রধান উপদেষ্টা, যেটা বলেছেন তার মধ্যে যেটা মানুষের মধ্যে একটু ইভেন আমার মধ্যেও এক ধরনের প্রশ্নবোধক চিহ্ন হয়েছে, তারা গণদুশ্মন এবং তাদের নির্বাচন কেন, তাদের এই দেশের মানুষের এসে তারা নির্বিঘ্নে বিচার ছাড়া বা তাদের অনুসূচনা ছাড়া আনকন্ডিশনালি জনগণের কাছে ক্ষমা চাইতে হবে, যেটা জনগণ সিদ্ধান্ত নেবে ক্ষমা করবে কি করবে না। দল হিসেবে আওয়ামী লীগ সক্রিয় হলে আগামী নির্বাচন নিয়ে কোনো সংশয় আছে কিনা সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে জাহিদ হোসেন বলেন, গণতন্ত্রের জন্য আন্দোলনকারীরা পতিতদের নিয়ে মোটেও ভীত নয়। তাদের নিয়ে আমরা রাজনৈতিক যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে তারা মোটেই ভীত বা সন্ত্রস্ত নয়। এদিকে শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে আলাদা একটি অনুষ্ঠানে রুহুল কবির রিজভী বলেন, বিদেশি গণমাধ্যমের প্রধান উপদেষ্টার ক্ষমতায় থাকা নিয়ে বক্তব্যে ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে অনিশ্চয়তার সৃষ্টি হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের মেয়াদ কতটুকু হবে কি হবে এটা তো নয়, যত তাড়াতাড়ি সম্ভব আপনি নির্বাচন দেবেন, এটি মানুষ চায় এবং আপনার প্রতি সেই আস্থা রেখেছে। কিন্তু এখন এই যে কথাটা আপনি বললেন, এটা এর আগে আপনি যখন ফেব্রুয়ারিতে নির্বাচন হবে কি হবে না যে অনিশ্চয়তা ছিল, আপনার এই কথার মধ্যে দিয়ে আরেকটি অনিশ্চয়তা তৈরি হলো। বাংলাদেশ নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তাদের বিরুদ্ধে জনগণ ঐক্যবদ্ধ প্রতিরোধ গড়ে তুলবে বলে হুঁশিয়ারি করেন বিএনপি নেতারা। অসহায় মানুষের কাছে। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। আওয়ামী লীগকে ফেরানোর চেষ্টা জাতির সঙ্গে প্রতারণা বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। বিকেলে পঞ্চগড়ে পূজা মণ্ডপ পরিদর্শন শেষে একথা বলেন সার্জিস। বলেন, দেশের মানুষের ত্যাগ ভুলে গিয়ে কেউ যদি নিজের আন্তর্জাতিক ইমেজ রক্ষায় সুশীল সাজতে চান, জাতি তা মেনে নেবে না। আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে দেশের মানুষ আপোষ করবে না বলেও জানান তিনি। শাপলা প্রতীক পাওয়া নিয়ে বাধা না থাকলেও ইসি স্বেচ্ছাচারী আচরণ করছে বলে অভিযোগ করেন সার্জিস আলম। জুলাই অভ্যুত্থান পরবর্তী সময়ে যখন আমাদেরকে আবার আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজপথে নামতে হয়, এটাই হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অন্যতম প্রথম ব্যর্থতা। তিনি যদি এখন বিভিন্ন কারণে আন্তর্জাতিক মহলে বাংলাদেশের মানুষের এত ত্যাগ তিতিক্ষা সব কিছু ভুলে গিয়ে নিজের ইমেজের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য তিনি সুশীল সাজতে শুরু করেন, তিনি যদি এই স্টেটমেন্ট আসলে দিয়ে থাকেন যে আওয়ামী লীগ আবার কার্যক্রম আবার সচল করা হতে পারে, তাহলে আমরা শুধু একটা কথাই বলি, বাংলাদেশের মানুষ ছাড় দিতে পারে কিন্তু ছেড়ে দিবে না। এদিকে আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আওয়ামী লীগের কার্যক্রমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনা নেই। সংগঠন হিসেবে আন্তর্জাতিক অপরাধ আদালতে দলটির বিচারের ব্যবস্থা করা হচ্ছে বলেও জানান তিনি। অন্যদিকে অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেছেন, প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে।
আওয়ামী লীগ নিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নিউ ইয়র্কে দেয়া সাক্ষাৎকারের পর সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে রাজনৈতিক অঙ্গনে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। ডক্টর ইউনূস এই ধরনের কোনো সিদ্ধান্ত নিতে চান, আমরা সেটার সাথে থাকবো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের ওই বক্তব্য থিওরিটিক্যাল উল্লেখ করে আইন উপদেষ্টা বললেন, আওয়ামী লীগের কার্যক্রমের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কোনো সম্ভাবনাই নেই। বুধবার দুপুরে বরিশালের শঙ্কর মঠ দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নোত্তরে তিনি একথা বলেন। নির্বাচনের আগে তো দূরের কথা, অদূর ভবিষ্যতে আমি আমার পর্যবেক্ষণ থেকে যেটুকু বুঝি আর কি, আমার ধারণা আওয়ামী লীগের কার্যক্রম এটা আপনার যে নিষিদ্ধ হয়েছে এটা উইথড্র হওয়ার কোনো সম্ভাবনা নাই। আন্তর্জাতিক অপরাধ আদালতে যে প্রসিকিউশন টিম আছে সেই টিমের পক্ষ থেকে সংগঠন হিসাবে আওয়ামী লীগের বিচার চাওয়ার একটা পদক্ষেপ বরং নেওয়া হচ্ছে। এদিন সকালে ঢাকার সরকারি মাদ্রাসা আলিয়ার 246তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পুনর্মিলনী ও আলোচনা সভায় ধর্ম উপদেষ্টা ডক্টর আফম খালিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে সবাই ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন করব, প্রতিটি মানুষ তার নিজের ভোট দিতে পারবে। আমরা এভাবে এগিয়ে যাচ্ছি। ভোট হবে দিনের বেলা, রাতে নয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষা উপদেষ্টা ডক্টর চৌধুরী রফিকুল আবরার বলেন, রাজনৈতিক ফায়দা হাসিলে যারা জঙ্গি নাটক সাজিয়েছিল তাদের বিচার করা হবে। শাপলা চত্বরে যে হত্যা যজ্ঞ হয়েছিল, সরকার সেটাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা করেছিল। আমরা জানি এখানে কিভাবে জঙ্গি নাটক সেখানে সাজানো হয়েছে এই ঢাকা। কাজে এই দায়িত্ব এবং এর বিচার অবশ্যই সরকার বদ্ধপরিকর সেগুলো করার জন্য। এদিকে ঝিনাইদহে এক মতবিনিময় সভায় অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে ফেব্রুয়ারিতেই জাতীয় নির্বাচন হবে। নোবেল বিজয়ী প্রফেসর ইউনূস সাহেবের নেতৃত্বে বাংলাদেশ গণতন্ত্র উত্তরণের যে পথে এগিয়ে যাচ্ছে, সেই পথ যত বাধায় আসুক না কেন, সমস্ত বাধার প্রাচীর উত্তরে বাংলাদেশের মানুষ আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের মাঠে ভোট দিতে যাবে। ছাত্র জনতার আত্মত্যাগে দেশে গণতান্ত্রিক উত্তরণের পথ উন্মুক্ত হয়েছে বলেও মন্তব্য করেন অ্যাটর্নি জেনারেল। 24 এবং 71 শাকির আহমেদ, সময় সংবাদ, ঢাকা। পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবি অন্তর্বর্তী সরকার মেনে নেবে বলে আশাবাদী জামাত। একই সঙ্গে ফেব্রুয়ারি নির্বাচনে দলটি অংশ নেবে বলেও জানিয়েছেন দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। অন্যদিকে পিআর পদ্ধতি বিএনপি চায় না উল্লেখ করে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, দলগুলোর উচিত ভোটের দিকেই নজর দেয়া। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। লোয়ার হাউস এবং আপার হাউস প্রস্তাবিত দুই হাউসেই আমরা পিআরের নির্বাচন চাই। চক্রান্তকারীরা আবার বাংলাদেশের গণতন্ত্রকে হত্যা করবার ষড়যন্ত্র। পিআর পদ্ধতিতে নির্বাচন নিয়ে মুখোমুখি বিএনপি জামায়াত। নির্বাচন নিয়ে প্রস্তুতি শুরুর পাশাপাশি এ নিয়ে বিপরীতমুখী অবস্থানে বাংলাদেশের প্রধান দুই রাজনৈতিক দল। জাতিসংঘ সফরে থাকা বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সময় সংবাদকে আবারও স্পষ্ট করে বলেন, বিএনপি পিআর পদ্ধতি চায় না, দেশের মানুষও পিআর বোঝে না। এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট, সুনির্দিষ্ট। আমরা পিআর পদ্ধতিতে যাব না এবং দেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। নির্বাচনের আগে 5 দফা দাবিতে কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী। যুক্তরাষ্ট্র সফররত দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের জানান, সংসদের উভয় কক্ষে পিআর পদ্ধতি চান তারা। আমরা দুই কক্ষেই পিআর চাচ্ছি। আপনারা জানেন যে ঐকমত্য কমিশনে 31টা দল আমরা ছিলাম, এর ভিতরে 25টা দল পিআর এর পক্ষে, কিন্তু একটা কোয়ালিটেটিভ ডিফারেন্স ছিল। অনেকে আপার হাউসে পিআর এর পক্ষে, আর অনেকে আপার এবং লোয়ার হাউস দুটাতে পিআর এর পক্ষে। বলেছি যে আমরা নিম্ন কক্ষে পিআর এর পক্ষে নই, আমরা উপরের দিকেও পিআর এর পক্ষে কথা বলিনি, তবে সেগুলো আমরা পরে আলোচনার মাধ্যমে এই সমস্যাগুলো সমাধান করা যেতে পারে। পিআরের দাবিতে জামায়াত কর্মসূচি চালু রাখলেও নায়েবে আমির জানান, আগামী ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনে অংশ নেবে তার দল। আর বিএনপি মহাসচিব বলেন, তারা কোনো দলের কার্যক্রম নিষিদ্ধের পক্ষে নয়। আগেই বলেছি, এটা আপনারা জানেন, আমরা বলছি যে আমরা কোনো পার্টিকুলার পলিটিক্যাল পার্টিকে ব্যান করার পক্ষে না। আমরা আমাদের দাবি করতেছি এবং আমরা আশা করি এটা সরকার মানবে, যদি এটা জনগণের দরকার। অ্যান্ড উইল পার্টিসিপেট ইলেকশন অন ফেব্রুয়ারি।
পিআর পদ্ধতি ও রাজনৈতিক দল নিষিদ্ধ করা সহ কিছু বিষয়ে ভিন্নতা থাকলেও বিএনপি মহাসচিব ও জামাতের নায়েবে আমির মনে করেন আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন নিয়ে আর কোনো সংশয় নেই। মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের বলেন তারা এখন নির্বাচনমুখী, ভোটের প্রস্তুতি নিচ্ছেন। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, গ্র্যান্ড হায়াত হোটেল, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। শারদীয় দুর্গোৎসবের মহানবমীতে কল্পারম্ভ আর নবমী বিহিত পূজায় মণ্ডপে মণ্ডপে পূজা অর্চনা। দেবীর চরণে 108টি করে প্রদীপ ও পদ্মফুল অর্পণ করে 16 উপাচারে আরাধনা করেন সনাতন ধর্মাবলম্বীরা। ধূপের গন্ধে ভরা পূজা মণ্ডপে আনন্দময়ীকে বিদায়ের সুর। দেখতে দেখতে শেষ হচ্ছে দুর্গাপূজা, তাই তো মন ভরে দেবী দুর্গার আরাধনা করেন ভক্তরা। মহানবমীর সন্ধ্যা নামতেই ঢাক ঢোলের বাদ্য, প্রদীপের আলোর ঝলকানি, অঞ্জলি আর মহা আরতিতে মুখর হয়ে ওঠে রাজধানীর পূজা মণ্ডপগুলো। যদিও সারা বছরের যে অপেক্ষা তার বিদায় ঘণ্টা বাজিয়ে দেয় এই নবমী নিশি, তবু সারাদিনের হই হুল্লোড় আর আড্ডা শেষে দেবীর কাছে প্রার্থনায় নত হন ভক্তরা। প্রত্যাশা, সম্প্রীতি, মানবতায় ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই থাকবে এক হয়ে। মা চলে যাবে, এটার জন্য তো আরো বেশি কষ্ট লাগতেছে। এই যে সারা দেশে সারা বিশ্বে এত অশান্তি নইরে, যে এইগুলোর জন্য দুর্গা মা আমাদেরকে দূর করে যায়। মায়ের কাছে চাওয়া পাওয়ার কোনো শেষ নাই। চাই যে সামনের বছর মানে এরকম দিনের জন্য সুস্থভাবে আবার মায়ের দর্শন আসতে পারি। মায়ের কাছে একটাই চাওয়া থাকবে যে পৃথিবীর সবাই যেন সুখে থাকে, শান্তিতে থাকে, কোথাও যেন কোলাহল বিদ্বেষ না হয়। নবমীর সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে আসেন তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম। অসাম্প্রদায়িক নতুন বাংলাদেশের পথে যে অগ্রযাত্রা শুরু হয়েছে তা অব্যাহত থাকবে বলে প্রত্যাশা তার। আমরা যে নতুন বাংলাদেশ দেখতে চাচ্ছি, এখানে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান নির্বিশেষে সবাই মর্যাদা সহকারে বসবাস করবে। কোনো মণ্ডপে, কোনো মাজারে হামলা চলবে না। কোথাও যদি কোনো হামলা হয়, রাষ্ট্র দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে। এর আগে সকালে নবমী তিথি শুরু হয় সন্ধি পূজা দিয়ে। দেবীর চরণে 108টি প্রদীপ আর 108টি পদ্ম ফুল নিবেদন করেন পুরোহিত। 16 উপাচারে হয় ত্রিনয়নীয় আরাধনা। শাস্ত্রমতে মহানবমীতে সিদ্ধিদাত্রী রূপে ভক্তদের ঐশ্বরিক ও পার্থিব আকাঙ্ক্ষা পূরণের পাশাপাশি অজ্ঞতা দূর করেন ত্রিনয়নী। সারা পৃথিবীর কল্যাণ কামনা রয়েছে যে মা মর্তবাসী, তুমি মর্তে এসেছো, সমস্ত মানুষের জন্য এসেছো, সমস্ত মর্তবাসী যেন সমস্ত অকল্যাণ থেকে মুক্তি পায়। বৃহস্পতিবার বিসর্জনের মধ্য দিয়ে দেবীকে বিদায় জানাবেন সনাতন ধর্মাবলম্বীরা। বিষাদের সুর বাজলেও ভালো থাকার প্রত্যয় নিয়ে আনন্দময়ীকে বরণে আবারও অপেক্ষা 1 বছরের। আলো, ধূপ আর ঢাকের তালে তালে মহানবমীর এই সন্ধ্যা যেন শুধু উৎসবের নয়, বরঞ্চ সাংস্কৃতিক ঐতিহ্যের এক অনবদ্য অংশ। ভক্তদের বিশ্বাস, আজকের এই তিথিতে জগতের যাবতীয় অশুভ শক্তির বিনাশ এবং শুভ শক্তির সূচনা ঘটিয়ে তবেই আগামীকাল কৈলাসে ফিরবেন দেবী দুর্গা। ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে মাইমুনা হায়দার চৌধুরী, সময় সংবাদ, ঢাকা। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে খাগড়াছড়ি। 4 দিন পর খুলেছে দোকানপাট, সড়কে বাড়ছে সাধারণ মানুষের পদচারণা। সীমিত পরিসরে দূরপাল্লার বাস চলাচল শুরু হয়েছে, তবে জেলা প্রশাসনের জারি করা 144 ধারা বহাল আছে। টানা 4 দিন অস্থিরতার পর স্বাভাবিক হতে শুরু করেছে পাহাড়ি জনপদ খাগড়াছড়ি। খুলছে দোকানপাট, চলছে যানবাহন। গত 27 সেপ্টেম্বর অনির্দিষ্টকালের জন্য অবরোধের ডাক দিয়েছিল যুগ্ম ছাত্র জনতা। মঙ্গলবার রাতে সংগঠনটির ফেসবুক পেজে দেয়া ঘোষণায় জানানো হয়, শারদীয় দুর্গোৎসবের প্রতি সম্মান জানিয়ে এবং 8 দফা দাবি বাস্তবায়নের আশ্বাসে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়। এতে স্বাভাবিক হতে শুরু করেছে জনজীবন। বুধবার সকাল থেকে শহরে সীমিতভাবে শুরু হয়েছে যান চলাচল। দূরপাল্লার বাসের কাউন্টারগুলোতে বেড়েছে যাত্রীদের উপস্থিতি। দোকানপাটও খুলতে শুরু করেছে। খাগড়াছড়ি চট্টগ্রাম গাড়ি অনিয়মিত চলতেছে, পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসছে। এখন গাড়ি চলাচল স্বাভাবিক আছে, তো আমি খাগড়াছড়ি থেকে চট্টগ্রাম ইউনিভার্সিটি থেকে যাইতে পারতেছি। আজকে অবরোধ ভাঙাতে মোটামুটি দোকানটা খুলতে পারতেছে। তবে 144 ধারা বহাল থাকায় শহরে সেনা টহলের পাশাপাশি বিজিবি ও পুলিশের তৎপরতা দেখা গেছে। পুলিশের যে নিরাপত্তা ব্যবস্থা ছিল
সেটা এখন পর্যন্ত অব্যাহত রয়েছে। 144 ধারা আছে, কিন্তু জনগণের সবকিছু স্বাভাবিকভাবে তারা করতে পারেন, নিরাপত্তা বাহিনী তাদের কাজ করবে। গত 23 সেপ্টেম্বর এক মারমা কিশোরীকে ধর্ষণের অভিযোগ ওঠে। এ ঘটনার পর থেকে জড়িতদের বিচারের দাবিতে উত্তপ্ত হয়ে ওঠে খাগড়াছড়ি। সময় সংবাদ, খাগড়াছড়ি। খুলনায় নিজ বাড়িতে ঘুমন্ত অবস্থায় এক যুবককে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। স্বজনরা জানান, বুধবার রাতে দৌলতপুর থানার মহেশ্বর পাশা এলাকায় নিজ বাড়িতে ঘুমিয়েছিলেন তানভীর হাসান শুভ। রাত 3:30টার দিকে পরিবারের সদস্যরা হঠাৎ শব্দ শুনে তার রুমে এসে জানালা দিয়ে গুলি চালানোর আলামত পান। গুরুতর অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় তাকে। সকালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তানভীর। ঘটনাস্থল থেকে 3 রাউন্ড গুলির খোসা উদ্ধার করা হয়েছে। পূর্বশত্রুতার জেরে হত্যাকাণ্ড বলে ধারণা স্বজনদের। ঝিনাইদহের মহেশপুরে ঋণের চাপে 65,000 টাকায় সদ্য ভূমিষ্ঠ ছেলে সন্তানকে বিক্রি করেছেন অসহায় মা। এ ঘটনায় ক্লিনিক সিলগালা করার পাশাপাশি মালিককে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শিশুটিকে উদ্ধারের আশ্বাস দিয়েছে পুলিশ। হাসপাতালের বিছানায় অসহ্য ব্যথায় কাতরাচ্ছেন সুমাইয়া খাতুন। কেবল সিজারিয়ানের যন্ত্রণা নয়, হৃদয় ভেঙে গেছে নিজের সদ্যজাত সন্তানকে হারানোর শোকে। চোখে চোখ রাখারও সুযোগ পাননি। নারীসেরা ধনকে তুলে দিতে হয়েছে অপরিচিতদের হাতে, মাত্র 65,000 টাকার বিনিময়ে। 4 মাসের অন্তঃসত্ত্বা অবস্থায় ঝিনাইদহের মহেশপুর উপজেলার জলুলি গ্রামের সুমাইয়া খাতুনের স্বামী মারা যান। ঋণ শোধ করতে সিদ্ধান্ত নেন সন্তান বিক্রির। অভিযোগ উঠেছে, ওই হাসপাতালের আয়া ইসমতারার প্রলোভনে 65,000 টাকার বিনিময়ে ছেলে শিশুটিকে কুমিল্লায় বিক্রি করা হয়। 65,000 টাকা তারা দিয়েছে আমার। তারা বাচ্চাটা নিয়ে গতকাল রাত্রে চলে গিয়েছে। এদিকে ঘটনাটি জানাজানির পর হাসপাতালে অভিযান চালায় উপজেলা নির্বাহী কর্মকর্তা। শিশু বিক্রির অপরাধে সিলগালা করা হয় হাসপাতালটি। একই সঙ্গে 6 মাসের কারাদণ্ড ও 1 লাখ টাকা জরিমানা করা হয় ক্লিনিক মালিক সেলিম রেজা বাবুকে। আটক করা হয় আয়া ইসমতারাকেও। ওনার কাছ থেকে আমরা একটা নাম্বার পেয়েছি এবং বাচ্চাটা এই মুহূর্তে কুমিল্লাতে আছে, সোনারগাঁয়ে। আমরা এই বিষয়টা এখন ওসির সাথে কথা বলে যেভাবে হোক বাচ্চাটা ফিরিয়ে আনার ব্যবস্থা করতেছি। বর্তমানে সুমাইয়া মহেশপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন। শিশুটিকে উদ্ধারের জন্য দ্রুত কুমিল্লায় অভিযান চালানোর কথা জানায় পুলিশ। লোটাস রহমান সোহাগ, সময় সংবাদ, ঝিনাইদহ। আবারও শুরু হচ্ছে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ প্রকল্পের কাজ। প্রস্তাবিত রেলপথের ভূমি অধিগ্রহণের জন্য অর্থ বরাদ্দ দিয়েছে সরকার। প্রকল্পটি বাস্তবায়ন হলে রাজধানীর সঙ্গে উত্তরাঞ্চলে যাতায়াতের সময় বাঁচবে প্রায় 4 ঘন্টা, দূরত্ব কমবে 115 কিলোমিটার। 2018 সালে বগুড়া সিরাজগঞ্জ ডুয়েল গেজ রেলপথ নির্মাণ প্রকল্প হাতে নেয় রেলওয়ে কর্তৃপক্ষ। তবে পুরাতন রেলপথটি বন্ধ রেখে নতুন পথের নকশা প্রণয়ন করায় সিরাজগঞ্জ ও বগুড়া জেলায় ভূমি অধিগ্রহণ করতে হয় 960 একর। এর মধ্যে বগুড়া অংশে 52 কিলোমিটার রেলপথের জন্য 510 একর এবং সিরাজগঞ্জ অংশে 32 কিলোমিটারের জন্য 420 একর ভূমি অধিগ্রহণ করতে হচ্ছে। সম্প্রতি এ প্রকল্পের ভূমি অধিগ্রহণ এগিয়ে নিতে সিরাজগঞ্জ অংশে ভূমি অধিগ্রহণের জন্য 950 কোটি টাকা বরাদ্দ পেয়েছে জেলা প্রশাসন। অর্থচারের বিষয়টি নিশ্চিত করে এরই মধ্যে জমির মালিকদের ক্ষতিপূরণ প্রদানের জন্য নোটিশ প্রদান করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। এখন যে কোনো ব্যক্তি আবেদন করলেই আমরা পেমেন্ট দিতে পারবো। সিরাজগঞ্জ বগুড়া নতুন রেল লাইন প্রকল্পের ব্যয় ধরা হয়েছে প্রায় 10,000 কোটি টাকা। রিঙ্কু কুন্ডু, সময় সংবাদ, সিরাজগঞ্জ।